গল্পকথনে আপনাদের স্বাগতম। পড়ছি গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি সাদাত হোসাইনের মরণোত্তম। আজিজ মাস্টার ঢাকায় যাচ্ছেন। তিনি দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি ঢাকায় যাচ্ছেন, কিন্তু সেই উদ্দেশ্যের কথা কেউ জানে না। দীর্ঘ বাসযাত্রায় তার খানিক ঝিমুনির মতো এসেছে। ঝিমুনিতে তিনি একটা স্বপ্নও দেখে ফেলেছেন। স্বপ্নে তার মৃত বাবা দবির খাঁ তাকে বলছেন, তুই ঢাকায় যাচ্ছিস কেন? স্কুল বাঁচাতে। ঢাকায় গেলে স্কুল বাঁচবে? চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করতে দোষ নাই, কিন্তু অযথা চেষ্টায় সময় নষ্ট। কোনো চেষ্টাই অযথা না আব্বা। অবশ্যই অযথা। এই যে বাসে করে ঢাকায় যাচ্ছিস, এখন এই বাস যদি রাস্তার মাঝখানে নষ্ট হয়ে যায়, আর তুই একা যদি সেই বাস ঠেলে ঠেলে ঢাকায় নেওয়ার চেষ্টা করিস, তাহলে সেই চেষ্টা অযথা হবে না? আজিজ মাস্টার জবাব দিলেন না। স্বপ্নে তিনি দাঁড়িয়ে আছেন দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুলের মাঠে। টাকা পয়সার অভাবে স্কুল প্রায় বন্ধ হতে চললেও মাঠ ভর্তি ছেলেপুলে। আজিজ মাস্টার তাদের ফুটবল কিনে দিয়েছেন। বিকেল হতেই তারা ফুটবল নিয়ে মাঠে নেমে যায়, চিৎকার চেঁচামেচি করে। এই দৃশ্য দেখতেও আজিজ মাস্টারের ভালো লাগে। স্কুলের টিনের বেড়া কোনো রকমে টিকে থাকলেও চালগুলি এখানে ওখানে ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলেই ঝরঝর করে পানি পড়ে। দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুল লেখা সাইনবোর্ডখানার রঙও এখানে সেখানে উঠে গেছে। দবির খাঁ হয়ে গেছে দাবর খাঁ। এই এলাকায় দাবর শব্দের অর্থ ধাওয়া, ফলে আঞ্চলিকভাবে স্কুলের নাম হয়ে গেছে এখন ধাওয়া খাঁ। এই নিয়ে আড়ালে আবডালে লোকজন হাসাহাসি করে। আজিজ মাস্টার বুঝেও না বোঝার ভান করেন। তিনি চাইলেই নতুন ঝা চকচকে একখানা সাইনবোর্ড লাগাতে পারেন, কিন্তু যেই স্কুলে ক্লাস হয় না, শিক্ষক শিক্ষার্থী আসে না, টাকার অভাবে স্কুলের টিনের চাল বেয়ে জল ঝরে, সেই স্কুলে ঝকঝকে সাইনবোর্ড মানায় না। তিনি সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমি শেষ চেষ্টা করে দেখতে চাই আব্বা। দবির খাঁ বললেন, সব চেষ্টাই চেষ্টা না। কিছু কিছু চেষ্টা আছে যেগুলো অযথা সময় নষ্ট। শ্রম আর মেধার অপচয় বন্ধ। বাসের মতো তোর ওই স্কুলও বন্ধ। স্কুলের ইঞ্জিন নষ্ট। তুই একা একা চেষ্টা করছিস সেই বাস কাঁধে ঠেলে চালাতে, কিন্তু এই কাজ একা সম্ভব না। এর আগেও তো কতবার স্কুলের কাজে ঢাকায় গিয়েছিস, কত নেতা ফেতা ধরেছিস। কাজ হয়েছে? হয়নি। বরং মাঝখান থেকে ঢাকায় যাওয়া আসা থাকা খাওয়া বাবদ পকেটের টাকা খরচ হয়েছে। হয়নি? এবার কাজ হবে। কিভাবে? এবার স্কুল এমপিও ভুক্তির দাবিতে আমি অনশন করব, আমরণ অনশন। যতক্ষণ পর্যন্ত কেউ সারা শব্দ না করবে, দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত অনশন ভাঙব না। যদি তোর অনশন ভাঙাতে কেউ না আসে, তাহলে কি সত্যি সত্যি অনশন করে না খেয়ে মারা যাবি? মারা যাব কেন? কেউ না কেউ আসবেই। একজন বৃদ্ধ মানুষ, পেশায় স্কুল শিক্ষক, তিনি ঘোষণা দিয়ে দিনের পর দিন না খেয়ে প্রকাশ্যে মারা যাবেন, আর এই নিয়ে কেউ কিছু বলবে না? এমন হবে? কখনোই না। কেউ না কেউ অবশ্যই আসবে। দেখবেন এই নিয়ে চারদিকে একটা হইচই পড়ে যাবে। পেপার পত্রিকায় খবর ছাপা হবে, টেলিভিশন সাংবাদিকেরা চলে আসবে। আর আপনি তো জানেন না, আজকাল ফেসবুক নামে মারাত্মক এক জিনিস আছে। আলাদিনের দৈত্যের মতো তার ব্যাপার স্যাপার। তার পক্ষে সবই সম্ভব। এই খবর যদি একবার ফেসবুকে ছড়িয়ে যায়, দেখবেন চারদিকে মানুষের ভিতর একটা হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার ঘটে যাবে। দবির খাঁ চিন্তিত গলায় বললেন, কি জানি।
আচ্ছা, একটা সত্যি কথা বলতো। কি কথা? তুই কি শুধু স্কুলের দাবি নিয়ে যাচ্ছিস, নাকি ভেতরে ভেতরে তোর অন্য কোনো প্ল্যানও আছে? অন্য কি প্ল্যান? দবির খাঁ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরে তো আমি চিনি, আর চিনি বলেই এত দুশ্চিন্তা। একবার কোনো কিছু মাথায় ঢুকলে তো আর সেই জিনিস তোর মাথা থেকে বের হয় না। আজিজ মাস্টার জবাব দিলেন না। দবির খাই আবার বললেন, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? তুই নুরুল মোল্লার নামে স্কুলটা দিয়ে দে। সে চেয়ারম্যান মানুষ, স্কুলের সভাপতিও, সামনে এমপি ইলেকশনও করতে পারে। তার নামে স্কুলের নাম হলেই দেখবি স্কুল এমপিভুক্ত করার জন্য সে উঠে পড়ে লাগবে। আজিজ মাস্টার কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই তিনি দেখলেন মাঠ থেকে জোরালো শটে ফুটবলটা সরাসরি তার কপাল লক্ষ্য করে ছুটে আসছে। তিনি শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন সরে আসতে, কিন্তু পারলেন না। বলটা তার কপালে আঘাত করল। প্রবল ঝাঁকিতে তার ঘুম ভেঙে গেল। বিকট শব্দে বাসের ব্রেক কষেছে ড্রাইভার। আজিজ মাস্টারের মাথা ঠুকে গেছে সামনের সিটের সঙ্গে। পেছন থেকে ড্রাইভারের উদ্দেশ্যে গাল বকল কাঁচা ঘুম ভাঙা যাত্রীরা। আজিজ মাস্টার অবশ্য কিছুই বললেন না। তিনি চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। তার কোলে একখানা ব্যাগ, ব্যাগের ভিতর ভাঁজ করা একখানা ব্যানার। আজিজ মাস্টার বসে আছেন প্রেস ক্লাবের বাইরে। মূল গেট থেকে খানিক দূরে প্রেস ক্লাবের দেয়াল ঘেঁষে ফুটপাতে মাদুর বিছিয়ে বসেছেন তিনি। তার আশেপাশে কিছু লোক জড়ো হয়েছে। এদের বেশিরভাগেরই ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এরা বড়সড় কোনো মজা দেখার জন্য অপেক্ষা করছে। আজিজ মাস্টার অবশ্য বুঝছেন না এখানে মজা পাওয়ার মতো কী আছে। বিষয়টি এমন না যে তিনি এখানে কোনো হাস্যরসাত্মক কর্মকাণ্ড করছেন। স্ট্রিট ম্যাজিশিয়ানদের মতো রাস্তার পাশে কোনো ম্যাজিকও দেখাচ্ছেন না। এমনকি ক্যানভাসারদের মতো আদি রসাত্মক কথাবার্তা বলে কোনো গোপন রোগের ওষুধও বিক্রি করছেন না। তিনি অনশন করছেন। স্পষ্টই দেখা যাচ্ছে তার পিছনে একখানা ছোট ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে লেখা, ঐতিহ্যবাহী দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুলের এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন। অনশনে প্রধান শিক্ষক আজিজুর রহমান। এখানে হাসি তামাশার মতো কোনো ব্যাপার নেই। একজন স্কুল শিক্ষক তার স্কুলের এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন করছেন। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? কিন্তু জড়ো হওয়া লোকজনদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা কোনো সার্কাস দেখতে এসেছে। আজিজ মাস্টার অবশ্য কোনো কথা বললেন না। তিনি তার পিঠের নিচে ব্যাগখানা খানিক উপরে তুলে আরাম করে হেলান দিয়ে বসলেন। তার মাথা ঠেকে আছে পিছনের ব্ল্যাকবোর্ডে। এই ব্ল্যাকবোর্ড তিনি তার স্কুলঘর থেকে বাসের লকারে করে বয়ে এনেছেন। ভিড় থেকে খানিক দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার চোখে চশমা, মাথায় লম্বা চুল, মুখ ভর্তি দাড়িগোফের জঙ্গল। সে অন্যদের মতো উসখুস করছে না বা ভিড়ের মধ্যেও ঢুকছে না। খানিকটা দূরে একা দাঁড়িয়ে আছে। এত এত মানুষের ভিড়েও ছেলেটা আলাদা করেই দৃষ্টি কাড়ল আজিজ মাস্টারের। বার কয়েক চোখাচোখিও হলো। হঠাৎ কী মনে করে সোজা আজিজ মাস্টারের দিকে এগিয়ে আসতে লাগলো ছেলেটা। আজিজ মাস্টার খানিক অবাকই হলেন। ছেলেটা ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, স্যার কি একাই এসেছেন, নাকি সাথে কেউ আছে? আজিজ মাস্টার বুঝতে পারছেন না এর প্রশ্নের উত্তরে তার কিছু বলা উচিত কিনা। তিনি নিরুত্তর রইলেন। ছেলেটা বলল, আপনার পাশে একটু বসি স্যার। আজিজ মাস্টার এবারও জবাব দিলেন না। তবে ছেলেটা তার জবাবের অপেক্ষাও করল না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে আজিজ মাস্টারের পাশে বসে পড়ল। তারপর আয়েশ করে একটা সিগারেট ধরালো। আজিজ মাস্টার যুগপৎ অবাক এবং আশাহত হলেন। তার মতো একজন বৃদ্ধ স্কুল শিক্ষকের সামনে এই বয়সের একটা ছেলে এভাবে সিগারেট ধরাবে এটি তিনি আশা করেন নাই। ছেলেটি অবশ্য আজিজ মাস্টারকে আরও অবাক করে দিয়ে সিগারেটের প্যাকেটটি তার দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, চলবে নাকি স্যার?
ব্র্যান্ড ভালো না হলেও এই সিগারেটটা খেয়ে মজা, টেস্ট করে দেখতে পারেন। আজিজ মাস্টারের হতভম্ব ভাবটা এখন রাগে পরিণত হচ্ছে, কিন্তু তিনি কি বলবেন কি করবেন সেটি বুঝে উঠতে পারছেন না। ছেলেটা গলগল করে মুখ ভর্তি ধোঁয়া ছেড়ে বলল, অনশন কি একাই করতেছেন? আজিজ মাস্টার কিছু বলার আগেই সে নিজেই আবার বলল, অনশন করলে সাথে লোকজন থাকতে হয়, একা একা অনশন হয় না। আজিজ মাস্টার বললেন, কে আপনি? আপনার পরিচয় কি? ছেলেটি তার প্রশ্নের জবাব না দিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, অনশন করতে হলে টিভি ক্যামেরা, পেপার পত্রিকার সাথে ভালো যোগাযোগ আছে এমন লোকজন লাগে। আগে আপনার এমন লোকজন আছে? আজিজ মাস্টার সন্দিগ্ধ ভঙ্গিতে মৃদু কণ্ঠে বললেন, না। তাহলে তো হবে না স্যার, ওই রকম কিছু লোকজন থাকলে তারা খবর দিয়ে সাংবাদিক নিয়ে আসবে। সাংবাদিক ছাড়া অনশন করে কোনো লাভ নেই। আপনিই বলেন, সাংবাদিকরা যদি কোনো খবর না করে তাহলে সেই অনশনের কথা কেউ কোনো দিন জানবে? হুম। আজিজ মাস্টার ছেলেটার কথা শুনে যেন খানিক আগ্রহী হলেন। ছেলেটা বলল, সাংবাদিকদের কিছু চা বিস্কুটও খাওয়াতে হয়, যাওয়ার সময় হাতের ফাঁকে সামান্য টাকা পয়সাও গুঁজে দিতে হবে। এইটার আবার ঘুষ ভাইবেন না, এটা হলো তাদের আসা যাওয়ার খরচ, ভাড়া বা নিজেদের গাড়ির তেলের খরচ। নিজেদের গাটের পয়সা খরচ করে তারা আপনার সংবাদ কাভার করতে কেন আসবে বলেন? সব কিছুরই তো একটা সিস্টেম আছে, আছে না? আজিজ মাস্টার জবাব দিলেন না। তিনি তাকিয়ে আছেন আকাশের দিকে। বিশাল রেইন ট্রি গাছের ফাঁক দিয়ে শরতের পরিষ্কার স্বচ্ছ আকাশ দেখা যাচ্ছে। আকাশে চক্রাকারে চিল উঠছে। ঢাকা শহর এই সময় এভাবে চিল উঠতে দেখবেন তিনি ভাবেননি। ছেলেটা খানিক কাছে এসে বলল, শোনেন স্যার, এসব না হলে কিন্তু এই অনশন টনশন করে কোনো লাভ নেই। আজিজ মাস্টার ছেলেটার দিকে তাকালেন না, তবে আর চোখে তিনি তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন। সে বলল, আর যদি ভাবেন স্রেফ লোভ দেখানোর জন্য আমরণ অনশন অভিনয় করছেন, আসলে আমরণ অনশন করবেন না, তারপরেও কিন্তু এসব কিছু লাগবে, বিশেষ করে নিজের লোকজন তো লাগবেই। আজিজ মাস্টার এবার মুখ ফিরিয়ে সরাসরি ছেলেটার চোখে তাকালেন। ছেলেটা মৃদু হেসে বলল, তখন জোর করে অনশন ভাঙানোর অভিনয় করার জন্য লোকজন লাগবে। এই ধরেন আপনি একদম অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাওয়ার অভিনয় করবেন, তখন আপনার জন্য হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসার জন্য লোক লাগবে, মিছিমিছি স্যালাইন লাগানোর জন্য লোক লাগবে। তারপর শেষ মুহূর্তে এসে জোর জবরদস্তি করে জুস টুস খাইয়ে তারা আপনার অনশন ভাঙাবে। বুঝলেন? আজিজ মাস্টার তাকিয়ে আছেন। উদ্দেশ্য যাই হোক, ছেলেটাকে এখন তার ইন্টারেস্টিং মনে হচ্ছে। তিনি কৌতূহলী ভঙ্গিতে তাকালেন। ছেলেটা বলল, আর যদি সত্যি সত্যি আমরণ অনশন করে থাকেন, মানে দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত সত্যি সত্যি অনশন করতে চান, তাহলে কিন্তু সত্যি সত্যি না খেয়ে মরতে হবে। কেন? আজিজ মাস্টার এবার আর জিজ্ঞেস না করে থাকতে পারলেন না। ছেলেটা সিগারেট শেষ টান দিতেই ফিল্টারটা দূরে ছুঁড়ে মারল। তারপর বলল, কারণ এইসব অনশন টনশনে কারো কিছু যায় আসে না। আপনি মরলে কার কি? এই দেশে রোজ কত শত মানুষ মরে, তাতে কার কি যায় আসে? এই দেশে কি মানুষের অভাব আছে? এখানে কেউই আপনার অনশন ভাঙাতে আসবে না। আজিজ মাস্টার ডানে বায়ে মাথা নাড়লেন। আজিজ মাস্টার এবার সরাসরি প্রশ্ন করলেন, আপনার পরিচিত কোনো সাংবাদিক আছে? 2-4 জন আছে, তবে তাদের দিয়ে কাজ হবে বলে মনে হচ্ছে না। কেন? কারণ তারা হচ্ছে অনলাইন পত্রিকার সাংবাদিক। ঢাকা শহরে এখন যে পরিমাণ কাক, সেই পরিমাণ অনলাইন পত্রিকা। এদের বেশিরভাগেরই কোনো সাংবাদিক থাকে না, নিজেই সম্পাদক, নিজেই সাংবাদিক। আজকাল কি পত্রিকায় ভিডিও দেখা যায়? আরও অনেক কিছুই দেখা যায়, সেসব আপনি বুঝবেন না। এবার আসল কথায় আসেন।
জি। আজিজ মাস্টার যেন হালে কিছুটা পানি ফিরে পাচ্ছেন। তার ধারণা এই ছেলে তাকে বুদ্ধি পরামর্শ কিছু দিলেও দিতে পারে। প্রেস ক্লাবের সামনে এসে এই অনশন করার বুদ্ধিও তার নিজের না। এই বুদ্ধি আরও বছরখানেক আগে তাকে দিয়েছিল তার স্কুলের অবৈতনিক বাংলা শিক্ষক রফিকুল ইসলাম। রফিকুল পড়াশোনা করেছে তিতুমির কলেজের বাংলায়। মাস্টার্স পাশ করার পরও কোনো ভালো স্কুল কলেজে সে চাকরি বাকরি জোটাতে পারল না। আজকাল স্কুল কলেজে চাকরি পেতে হলে সার্টিফিকেট ছাড়া আরও নানান কিছু লাগে, কিন্তু সেসব কিছুই তার নেই। রফিকুলের সঙ্গে আজিজ মাস্টারের পরিচয়ের ঘটনা খুবই অদ্ভুত। আজিজ মাস্টার ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। আবহাওয়া খারাপ। আরিচা ফেরিঘাট থেকে ফেরিতে উঠতেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। একই ফেরিতে ফিরছিল রফিকুলও। তার বাড়ি খুলনায়। কিছুক্ষণের মধ্যে ঝোড়ো হাওয়া থেমে গেলেও বৃষ্টি আর থামল না। আজিজ মাস্টারের হাতে ছাতা। তিনি ছাতা মাথায় ফেরির রেলিং ঘেঁষে দাঁড়ালেন। আজিজ মাস্টার ভারী অবাক হলেন। তিনি খানিক ইতস্তত করে ছেলেটার দিকে এগিয়ে গেলেন। কথাও বললেন। রফিকুল তখন মানিকগঞ্জে এক স্কুলে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছে। ইন্টারভিউর ফলাফলের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে তার চাকরি হয়নি। রফিকুল সিদ্ধান্ত নিয়েছে এবার আর সে বাড়ি ফিরবে না। আজিজ মাস্টার সব শুনে বললেন, তাহলে কোথায় যাবে তুমি? রফিকুল উদাস গলায় বললেন, জানি না। আজিজ মাস্টার তখনই প্রস্তাবটা দেন। দবির খা মেমোরিয়াল হাই স্কুলে শিক্ষক সংকট, বিনা বেতনে কেই আর কাজ করতে চায়। এই অবস্থায় রফিকুলের মতো কাউকে পেলে মন্দ হয় না। তিনি সংকোচ নিয়ে রফিকুলকে প্রস্তাবটা দিলেন। আপাতত শুধু থাকা আর খাওয়ার ব্যবস্থা তিনি করতে পারবেন, বাদবাকি স্কুল এমপিওভুক্ত হলে দেখা যাবে। রফিকুল এক কথায় রাজি হয়ে গেল। সেদিনই রফিকুলকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন আজিজ মাস্টার। আজিজ মাস্টারের 3 মেয়ে, ছেলে নাই। বড় মেয়ে ঝুমুরকে বিয়ে দিয়েছেন। মেজ মেয়ে রুমু এইচএসসি পরীক্ষা দেবে। ছোট মেয়ে কুমু পরে ক্লাস 10-এ। এই বাড়িতে রফিকুলের বয়সী ছেলে রাখা আর খাল কেটে কুমির আনার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আজিজ মাস্টার তারপরেও রাখলেন। রাখার অন্য কারণও অবশ্য আছে। ফেরি থেকেই রফিকুলের সঙ্গে তার কথাবার্তা জমে উঠল। রফিকুল স্বল্পভাষী হলেও সে কথা বলে খুব গুছিয়ে, হিসেব নিকেশ করে। স্কুলের বর্তমান অবস্থা বিষয়ে তার সঙ্গে নানান কথাবার্তাও হলো। রফিকুলের আগ্রহ দেখে আজিজ মাস্টারের ভালো লেগে গেল। এই ছেলেটার সঙ্গে থাকলে স্কুল বিষয়ক নানান সলা পরামর্শ করতে পারবেন। কে জানে কাকে দিয়ে কখন কোন উপকার হয়ে যায়। সেই রফিকুলের পরামর্শেই তিনি ঢাকা এসেছেন। তবে রফিকুল তাকে এই বুদ্ধিটা দিয়েছিল আরও বছরখানেক আগে। বিষয়টাতে তখন তিনি গুরুত্ব দেননি। বুদ্ধিও পছন্দ হয়নি, ছেলে মানুষই মনে হয়েছে। তাছাড়া তিনি নিজে তো জানেন অনশনটা স্রেফ হুমকি, লোক দেখানো। না খেয়ে তো আর সত্যি সত্যি কেউ মরে যায় না। তিনিও যাবেন না। মাঝখান থেকে অনশনের অভিনয় করে কিছু মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন কেবল। এরপর বহু সময় চলে গেছে। বিষয়টা একভাবে ভুলেই গিয়েছিলেন রফিকুল। কিন্তু দিন 2 আগে রফিকুলকে ডেকে আজিজ মাস্টার বললেন, মাস্টার সাহেব, আমি ঢাকা যাব। হঠাৎ ঢাকা কেন যাবেন স্যার? তুমি না বলছিলা প্রেস ক্লাবের সামনে গিয়ে অনশন করতে? সে তো বহু আগে। তখন তো আইডিয়া আপনার পছন্দ হয় নাই। তখন হয় নাই বলে যে আর কখন হতে পারবে না এমন তো কোনো কথা নাই। আজিজ মাস্টার বিরক্ত গলায় বললেন, জি না। তাহলে তর্ক বন্ধ করে কিভাবে কি করব সেই বিষয়ে ধারণা দাও। রফিকুল খানিক ধারণা দিলেও পুরো বিষয়টা নিয়েই সে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগল। ফলে সে চাইছিল সে নিজেও আজিজ মাস্টারের সঙ্গে ঢাকায় আসতে, কিন্তু আজিজ মাস্টার তাতে রাজি হননি। মাসখানেক আগে এলাকায় এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে চারদিকে থমথমে অবস্থা। এই সময় বাড়িতে একটা পুরুষ মানুষ থাকা দরকার। তার স্ত্রী সাফিয়া বেগমও অবশ্য আজিজ মাস্টারকে একা ছাড়তে চাননি, কিন্তু আজিজ মাস্টার কারো কথাই শোনেননি। তিনি গ্রামের কাউকে কিছু না বুঝতে দিয়ে গতকাল ভোরেই চুপি চুপি ঢাকা চলে এসেছেন।
কিন্তু এখানে এসে মনে হচ্ছে এভাবে ঝোঁকের মাথায় একা একা চলে আসা ঠিক হয়নি। কোনো কিছুই আগামাথা বুঝছেন না তিনি। সঙ্গে জানাশোনা কেউ থাকলে আসলেই ভালো হতো। কাঁধে ঝোলাওয়ালা কবি কবি চেহারার ছেলেটা আবার বলল, কি ব্যাপার স্যার, আপনি তো কিছু বলছেন না। এরকম ধ্যানমগ্ন হয়ে থাকলে চলবে? আজিজ মাস্টার চমকে যাওয়া গলায় বললেন, কোনো প্ল্যান পরিকল্পনা তো নেই। প্ল্যান পরিকল্পনা ছাড়া কেউ অনশন করে? তা তো জানি না, এর আগে তো কখনো অনশন করি নাই। এটা অবশ্য ঠিক কথা। তবে স্যার, আপনি সত্যি করে একটা কথা বলবেন? কি কথা বলবো? আপনার আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য কি মানে? না মানে অনশন করার নাটকটা কেন করছেন? নাটক করছি? আজিজ মাস্টার রীতিমতো অপমানিত বোধ করলেন। নয়তো কি, স্কুল এমপিওভুক্তির দাবিতে এভাবে একা একা কেউ কোনো দিন অনশন করেছে? আর করলেও এভাবে কি দাবি আদায় হয়? হয় না? ধরেন হলো, তো এভাবে দাবি আদায় হতে থাকে তাহলে তো যে কেউ যখন তখন যে কোনো দাবিতে রাস্তাঘাটে বসে অনশন করা শুরু করে দিবে। তখন দেখা গেল কেউ একজন স্কুল খুলে এসেই অনশন করা শুরু করে দিল। তার স্কুলটি সরকারি হতে হবে। তখন কি সরকারের পক্ষ থেকে সবার সব দাবি পূরণ করা সম্ভব? অনশন করে সব শিক্ষকরা মরে গেলেও তো সম্ভব না। আজিজ মাস্টার খানিক চুপ করে থেকে বললেন, তা হবে না, কিন্তু আমার দাবির পক্ষে যুক্তি আছে। সবার দাবির পক্ষে যুক্তি থাকে স্যার। যে লোক চুরি করে তারও চুরি করার পক্ষে যুক্তি থাকে, যে লোক খুন করে তারও তার খুনের পক্ষে যুক্তি থাকে। কিন্তু যুক্তি থাকা মানেই সেটা সঠিক বা গ্রহণযোগ্য না। কথাটা খুব পছন্দ হলো আজিজ মাস্টারের। ছেলেটার ভাবভঙ্গি, পোশাক আশাক দেখে মনে মনে যতটা তুচ্ছতাচ্ছিল্য তিনি করেছিলেন, এখন তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। আমার স্কুল এমপিভুক্ত না হওয়ার পিছনে অন্য কারণও আছে, গুরুতর কারণ। সেটা উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক। একবার তো সব কিছু একদম ফাইনাল হয়ে গিয়েছিল, কিন্তু এই কারণেই শেষ মুহূর্ত হলো না। হবে কিভাবে বলেন? আপনার নিজের ইচ্ছাই তো শক্ত না। ইচ্ছা শক্ত না মানে? আজিজ মাস্টার খুবই অবাক হলেন। মানে যেই দাবির কথা মানুষ চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখে, সেই দাবি তো পূরণ হওয়ার কথা না। আজিজ মাস্টার ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকালেন। দীর্ঘ সময় তাকিয়ে থেকে তিনি সমস্যাটা ধরতে পারলেন না। কোথাও কি কোনো ভুল হয়েছে, বানান বা বাক্যে? ছেলেটা বলল, ব্ল্যাকবোর্ডে মানুষ কি লেখে জানেন? কি? যা মুছে ফেলতে হবে তা? মানে এরপর সেখানে অন্য কিছু লিখতে হবে। এখন বলেন আপনার আসল উদ্দেশ্য কি? আজিজ মাস্টার সঙ্গে সঙ্গেই কথা বললেন না। তবে ছেলেটার চোখের দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন ছেলেটার চোখ জোড়া ঝকঝকে বুদ্ধিদীপ্ত। তিনি উল্টো প্রশ্ন করলেন, আপনার নাম কি? আসাদ। কি করেন? কবিতা লিখি। তার মানে কবি? বলতেও পারেন, নাও বলতে পারেন। তবে লোকে অকবিও বলে। তাছাড়া অনেক দিন ধরে অনেক চেষ্টা করেও কিছু লিখতে পারছি না, কবিতা আসছে না। অকবি আবার কী জিনিস? যে কবিতা লেখার চেষ্টা করে কিন্তু হয় না বা লিখতে পারে না, সে হলো অকবি। আপনার কবিতা হয় না? মাঝে মাঝে মনে হয় হয়, আবার মাঝে মাঝে মনে হয় হয় না। তাহলে তো আপনার মাঝে মাঝে কবি আর মাঝে মাঝে অকবি হওয়ার কথা ছিল। আমারও তাই মনে হয়। কিন্তু আমার সমসাময়িক আর সব কবিদের ধারণা আমার কবিতা কিছুই হয় না, সব গার্বেজ। তাদের সম্পর্কে আপনার কি ধারণা? তাদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কেন? কারণ তাদের লেখা আমি পড়ি না। পড়েন না কেন? পড়ার যোগ্য মনে করি না। কেন যোগ্য মনে করেন না? না পড়লে যোগ্য অযোগ্য বুঝবেন কি করে? আগে তো পড়তে হবে, তারপর না ভাবতে পারবেন। তাদের নিয়ে আমি ভাবতেও চাই না, ভাবিও না। ভাবেন না কেন? সময় নষ্ট। কারণ এরা লেখার চেয়ে সারাক্ষণ অন্য কবি লেখকদের সমালোচনা করে, খিস্তিখেয়র করে বেশি ব্যস্ত থাকে। কিন্তু আপনি না ভাবলে লিখবেন কি করে? তাদের নিয়ে ভাবি না মানে যে
আমি কিছু নিয়েই ভাবি না তা তো নয়। আচ্ছা, তাহলে আপনি কাদের নিয়ে ভাবেন? আমি ভাবি নিজেকে নিয়ে। নিজেকে ঠিকভাবে চিনতে পারলেই সবাইকে চেনা যায়। লালন শাহের গান আছে না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। আজিজ মাস্টারের হঠাৎ মনে হলো তিনি অযথা কথাবার্তা বলছেন। এসব কথাবার্তার সঙ্গে তার অনশনের কোনো সম্পর্ক নাই। তিনি এসব কি হাবিজাবি নিয়ে কথা বলে সময় নষ্ট করছেন? আজিজ মাস্টার এবার কাজের কথায় এলেন। আমার কি করা উচিত বলে আপনি মনে করেন? ঝেড়ে কাশা উচিত। ঝেড়ে কাশা উচিত মানে? ঝেড়ে কাশা উচিত মানে আসল ঘটনা কি খুলে বলা উচিত। আপনার ধারণা আমি এই অনশন নিয়ে ঠাট্টা তামাশা করছি, মিথ্যে কথা বলছি? হুম, তা মনে হচ্ছে না। তবে মনে হচ্ছে আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু সেই উদ্দেশ্যের কথা আপনি প্রথমেই কাউকে বলতে চাইছেন না। এবার আজিজ মাস্টার সত্যি সত্যি বিরক্ত হলেন। তিনি বললেন, আপনার কেন এমন মনে হচ্ছে? শোনেন স্যার, আমার প্রধান শখ মানুষ দেখা। রাত দিন আমি এই মানুষ দেখার জন্য ঢাকা শহর ঘুরে বেড়াই। আমার ধারণা ছিল এইভাবে মানুষ দেখলে আমি কবিতা লিখতে পারবো। অনেক দিন পেরেছিও, কিন্তু হঠাৎ বেশ কিছুদিন হলো কিছুই লিখতে পারছি না। বুঝতে পারছি না মানুষ দেখা শেষ হয়ে গেল কি আমার? অন্য সব দেখা, সব পড়া একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু মানুষ দেখা বা পড়া কখনো শেষ হবে না, কারণ মানুষ হলো অফুরন্ত গল্পের উৎস। বাহ, দারুণ বলেছেন স্যার। তবে একটা কথা কি জানেন, কবিতা লিখতে না পারলেও এই দিনের পর দিন রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষ দেখতে দেখতে একটা লাভ আমার হয়েছে। কী লাভ? আমি এখন অল্প বিস্তর মানুষ চিনতে পারি। কিছুক্ষণ কারো দিকে তাকিয়ে থাকলেই তার হাবভাব, তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। আমি দীর্ঘ সময় রাস্তার ওই পাশে বসে বসে আপনাকে দেখছিলাম। দেখে আপনার সম্পর্কে খুব কৌতূহল তৈরি হলো, এজন্যই আসা। আপনি আবার স্যার ভাববেন না যে আমার কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আসলে আপনাকে আমার যথেষ্ট ইন্টারেস্টিং মানুষ মনে হয়েছে আপাতদৃষ্টিতে দেখতে সাদাসিধা হলেও আপনি মানুষটা খুব জেদি, আর এই জেদ আপনাকে মুহূর্তেই ভয়ঙ্করও বানিয়ে ফেলতে পারে। আজিজ মাস্টার কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার প্রায় বছরের এই জীবনে এই প্রথম কেউ তাকে ভয়ঙ্কর বলল। তিনি নিজে খুব ভালো করেই জানেন তিনি মোটেও ভয়ঙ্কর কোনো মানুষ না, বরং খুবই সাদাসিধা নিরহ গোছের গোবেচারা, নির্ঝঞ্ঝাট মানুষ তিনি। কারো কোনো সাথে পাচে নেই, কোনো ঝামেলা পছন্দ করেন না। কিন্তু এই ছেলের কথা শুনে তার এখন মনে হচ্ছে যদি সত্যি সত্যিই তার এই সহজ সাধারণ চেহারার আড়ালে ভয়ঙ্কর কোনো মানুষ হতে পারতেন তিনি, বিষয়টা মন্দ হতো না, বরং ভালোই হতো। হঠাৎ হঠাৎ নানান তুঘলকি কর্মকাণ্ড করে লোকজনকে চমকে দেওয়া যেত। আজিজ মাস্টার আবিষ্কার করলেন নিজেকে ভয়ঙ্কর ভাবতে ভালো লাগছে তার। আসাদ বলল, এখন ঘটনা কি খুলে বলেন। এখানে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না। রাতে ঘুমাবেন, আশেপাশে কোথাও বাথরুম করতে যাবেন, এসে দেখবেন আপনার বিছানা বালিশ নেই, ব্যাগ নেই, ব্ল্যাকবোর্ডও নেই। এটা ঢাকা শহর। তবে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে ফুটপাতে নানান ধরনের হকারদের ব্যবসা বসে। আনারস থেকে তরমুজ, শরবত, বাদাম, ছোলা, মুড়ি থেকে গেঞ্জি, কসমেটিক্স। এরা কিন্তু বেশি দিন আপনাকে সহ্য করবে না। তাদের ব্যবসায় আপনি ব্যাঘাত ঘটাচ্ছেন। আপনি না উঠলে আপনাকে সহই তারা হাপিস করে দেবে। আজিজ মাস্টার এবার খানিক ভয় পেয়ে গেলেন। তিনি বিচলিত গলায় বললেন, আমার দাবি আদায় না হোক, আমি অন্তত চাই আমার কথাগুলো, দাবি দেওয়াগুলো লোকজনের কাছে পৌঁছাক, কোনো দায়িত্বশীল ব্যক্তি পর্যন্ত পৌঁছাক। কেউ একজন এসে আমার সাথে কথা বলুক, আমার কথা শুনুক। আপনার এই স্কুলের কথা শুনে লোকজনের লাভ কি? আমি মানুষ চিনতে ভুল করিনি। আপনি খাঁটি মানুষ। ভিতরে ভিতরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা আপনি বয়ে বেড়াচ্ছেন। এই যন্ত্রণা থেকে আপনার মুক্তি দরকার। আজিজ মাস্টারের হঠাৎ কী হলো, তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। আসাদ অবশ্য তাকে বাধা দিল না, সামলাতে সময় দিল। দীর্ঘ সময় পর আজিজ মাস্টার বললেন, ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আমি এইভাবে ঢাকা শহরে আসছিলাম আসাদ সাহেব। গত কয় মাস আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। সারাক্ষণ মাথার ভিতরে চিনচিন করে ব্যথা হয়, অসহ্য যন্ত্রণা।
কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমার জানা নেই। কি হয়েছে আমাকে খুলে বলেন। আজিজ মাস্টার সঙ্গে সঙ্গে কথা বললেন না, চুপ করে বসে রইলেন। তারপর ধীরে সুস্থে বললেন, বাসায় ফিরে রাতে বলি। চিলেকোঠার ঘরটার বাইরে খোলা ছাদ, সেখানে ফুরফুরে হাওয়া বইছে, পাশাপাশি দুখানা চেয়ার পাতা। আব্বার খুব শখ ছিল একটা স্কুল হবে ওই এলাকায়। সে কাজও কিছু শুরু করেছিলেন, কিন্তু গুছিয়ে আনতে পারেননি। তার আগেই মারা গেলেন। তার মৃত্যুর পর অনেক কষ্টে আমি স্কুলটা শুরু করি। আব্বার নামেই নাম দেই, দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুল। আব্বার রেখে যাওয়া যত স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল তার সবই মনে করেন এই 30 বছরে স্কুলের পিছনে খরচ করেছি, কিন্তু স্কুল এমপিওভুক্ত করতে পারি নাই। কেন? এত বছরে তো হয়ে যাওয়ার কথা। কারণ নুরুল মোল্লাকে দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুলের সভাপতি, স্থানীয় চেয়ারম্যানও সে। রাজনীতিতে ভালো নামডাক, ভবিষ্যতে এমপি হওয়ার সম্ভাবনাও তার আছে। স্কুল এমপিভুক্ত হলে তার সমস্যা কি? আজিজ মাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সমস্যা তেমন কিছু না, আবার কিছু। তার মানে কি? মানে হলো উনি চান স্কুলের নামকরণটা ওনার নামে হোক। ওনার নামে হলেই উনি বাদবাকি সব ব্যবস্থা করে দেবেন। কিন্তু আপনি রাজি হননি, তাই তো? এত কষ্ট করে এত বছর নিজের সব সহায় সম্পত্তি শেষ করে স্কুলটা করলাম, আর এখন সেটার নাম হবে অন্য একজনের নামে। বিষয়টা মেনে নিতে পারি নাই আমি। পারার কথাও নয়। এই নিয়েই সমস্যা। তো আমাকে রাজি করতে না পেরে শুরু হলো তার ষড়যন্ত্র। আজিজ মাস্টার একটু থামলেন, তারপরে বললেন, তারপর আর কি? একটা সময় এসে আমি তার প্রস্তাব মেনে নিলাম। মেনে নিলেন? তারপর আর কি? সমস্যা তো মিটেই গেল। মিটল না। আমি আসলে তখনও তাকে কিছু বলিনি, তবে মনে মনে নিজেকে বোঝালাম যে শুধু নামের কারণে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমি আর চালাতে পারছিলাম না একা একা। তো প্রস্তাব শুনে উনি কি বললেন? ওনাকে প্রস্তাবটা দেওয়ার আগে একটা ঘটনা ঘটে গেল। তখনও আমি পুরোপুরি সিদ্ধান্তটা নিতে পারিনি, নিজের সাথে নিজেই যুদ্ধ করছিলাম। কিন্তু ওই ঘটনাটা সব ওলটপালট করে দিল। কি ঘটনা? স্কুলে ক্লাস 10-এর এক ছাত্রী, নাম কোহিনূর, সে একদিন লাইব্রেরিতে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো। কেন? নুরুল মোল্লার একটাই ছেলে, রাকিব। স্কুলের গেটে রাস্তায় দলবল নিয়ে সে মেয়েদের উত্ত্যক্ত করত। যা হয় আর কি। বাপের অনেক ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, বাধা দেওয়ার কেউ নাই। আর পরিবার থেকেও কোনো শাসন বারণ ছিল না। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল সে। নুরুল মোল্লার ভয়ে কেউ কিছু বলতে সাহসও পেত না। স্কুলে আসার পথে সে প্রায়ই কোহিনূরকে বিরক্ত করত। বিষয়টা দিন দিন বাড়ছিল। আচ্ছা, কোহিনূরকে ওভাবে কাঁদতে দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল, কিন্তু করারও তেমন কিছু ছিল না। ওই এক স্কুলের জন্য খাটতে খাটতেই মনে হয় সাহস শক্তি যা ছিল সব হারিয়ে ফেলেছি। বড় গলায় যে কাউকে কিছু বলবো সেই অবস্থাও আর নেই। তারপরেও নুরুল মোল্লার কাছে গেলাম, গিয়ে ঘটনা বললাম। ভেবেছিলাম বিষয়টা নিয়ে তিনি উদ্বিগ্ন হবেন, কিন্তু আমাকে চমকে দিয়ে তিনি বললেন, এই বয়সে পোলাপান এমন একটু একটু করেই, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। কি মাস্টার সাহেব, বয়সকালে আপনি এমন কিছু করেন নাই? শুনে আপনি কি বললেন? আমার হঠাৎ রাগ লেগে গেল। তিনি তারপরেও কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, মেয়ে কিন্তু আমাদের সবার ঘরেই আছে। আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে। এখন আমরা যদি এগুলোরে গুরুত্ব না দেই, তাহলে আমাদের মেয়েদের বেলায় কি অন্যরা গুরুত্ব দিবে? শুনে কি বলল সে? একটু যেন থতমত খেয়ে গেলেন, কারণ তার ঘরেও দুজন বিবাহযোগ্য মেয়ে আছে। তাদের একজন তখন কেবল বাইরে থেকে ঘরে ফিরছিল। তো চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বললেন, এইটা একটা জ্ঞানী মানুষের মতো কথা বলছেন মাস্টার সাহেব। ঘর শাসন না করলে আমি পর শাসন করব কেমনে? মেয়ে তো আমার ঘরেও আছে, আপনার ঘরেও আছে। মেয়ের বাপ হিসেবে নিজের ছেলেদের আগে শাসন করাটা জরুরি। আজই আমি ছেলেকে ডেকে শাসিয়ে দেব। তার কথা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম। নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে এসেছিলাম। তারপর কাজ হয়েছিল? আজিজ মাস্টার ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন।
তারপর বললেন, উহু। ছেলেকে তিনি কি বলেছিলেন জানি না, কিন্তু এরপর থেকে সে আরও বেশি বেপরোয়া হয়ে উঠল। পরদিন বিকেলেই কোহিনূরের গায়ের ওড়না টেনে ছিঁড়ে ফেলল সে। কি বলছেন স্যার? শুধু তাই না, আজিজ মাস্টারের গলা যেন ভারী হয়ে উঠল। রাস্তার মাঝখানে জাপটে ধরে চুমুও খেল সে। তারপর সেই দৃশ্য আবার মোবাইল ফোনে ভিডিও করে রাখল তার সাঙ্গপাঙ্গরা। কেউ ছিল না সেখানে, কেউ কিছু বলল না। নুরুল মোল্লা ক্ষমতাসীন দলের রাজনীতি করে, কে কি বলবে? তাই বললে প্রকাশ্য রাস্তায়? আজিজ মাস্টার করুণ ভঙ্গিতে হাসলেন। এই ঘটনা তো আর দেশে নতুন কিছু না, অহরহ হচ্ছে, হয় না? আসাদ জবাব দিল না। আজিজ মাস্টার বললেন, এরপর থেকে কোহিনূরের জীবনটা সত্যিকার অর্থে অতিষ্ঠ হয়ে উঠল। রাকিবের সাঙ্গপাঙ্গরা সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া শুরু করল। সাথে নানান কুপ্রস্তাব তো রয়েছেই। এক সন্ধ্যায় কোহিনূর তার মাকে নিয়ে আমার বাড়িতে এলো। তারপর হঠাৎ আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মাস্টারের গলাটা ভারী হয়ে এলো। তিনি খানিক থামলেও আসাদ কোনো কথা বলল না। আজিজ মাস্টার বলল, কোহিনূরের কাছে সব শুনে আমি চুপ করে রইলাম, কিছু বলতে পারলাম না তাকে। কি বলবো? আমার তো কিছু করার ক্ষমতা নেই। কিন্তু সারা রাত ঘুমোতে পারলাম না। নিজেকে খুব অথর্ব আর মেরুদণ্ডহীন মনে হতে লাগলো। পরদিন খুব ভোরে ফজরের নামাজ পড়েই মোল্লা বাড়ি গেলাম। গিয়ে চেয়ারম্যান সাহেবকে সব খুলে বললাম। শুনে তিনি আর আগের মতো হেসে উড়িয়ে দিলেন না, যার পর্নায় চিন্তিত হলেন, রেগেও গেলেন। তারপর বললেন, এরকম হলে তো ঝামেলা মাস্টার। আমি কিছু বললাম না। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আগের ঘটনা পর্যন্ত তাও মেনে নেওয়া যেত, এই বয়সের পোলাপান একটু এদিক সেদিক করেই, কিন্তু তাই বলে এমন জঘন্য ঘটনা? আমি এই এলাকার 4 বারের চেয়ারম্যান, আর আমার এলাকার ছেলেমেয়েরা রাস্তাঘাটে এমন পরিস্থিতির মধ্যে পড়বে, আমার জন্য এর চেয়ে আর লজ্জার কী হতে পারে? তারপর কি করল সে? বলল, এইবার এর একটা বিহিত তিনি করবেনই। তার ছেলে কেন, গ্রামে কেউ যেন আর কোনো দিন এইরকম কিছু করবে না। বাহ, তাহলে তো লোক ভালো সে। ভালো লোক। এর 1 সপ্তাহের মাথায় আত্মহত্যা করল কোহিনূর। কি? রীতিমতো ধাক্কা খেল আসাদ। কি বলছেন স্যার, কি হয়েছিল? আজিজ মাস্টার শান্ত গলায় বললেন, যেদিন রাতে সে আত্মহত্যা করে সেদিন সন্ধ্যার পর সে আমার বাড়ি এসেছিল। কেন? তখনও আমি জানতাম না কেন, কারণ আমি সেদিন বাড়িতে ছিলাম না। স্কুলের বিষয়ে জরুরি এক কাজে থানা শহরে ছিলাম সেদিন। সন্ধ্যার দিকে আমার মেজো মেয়ে রুমুর কাছে একটা বই দিয়ে গিয়েছিল কোহিনূর। বলেছিল আমি ফিরলে যেন বইটা আমাকে দেয়। কি ছিল সেই বইতে? সেটা তো পরদিন আর জানা যায় নাই, কারণ পরদিন ভোরেই কোহিনূরের লাশ পাওয়া যায় তার ঘরে, সিলিং ফ্যানের সাথে ঝোলানো। পুরো গ্রামে একটা হুলস্থুল পড়ে গেল। তার লাশ, থানা, পুলিশ এইসব নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সেই বইয়ের কথা আর মনে রইল না কারো। খবর শোনার পর থেকে আমার অবস্থা তখন পাগল প্রায়। জানি না কেন আমার মনের মধ্যে একটা সন্দেহ খসখস করতে লাগলো। আমি তার পরদিন থেকে চেষ্টা করলাম কোহিনূরের বাপ মায়ের সাথে কথা বলতে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তারা কেউই আমার সাথে কথা বলতে চাইল না। কথা তো দূরের কথা, দেখাই করতে চাইল না আমার সাথে। যেন কোহিনূরের এই আত্মহত্যার পিছনে আমিই দায়ী। কেন আপনার সাথে দেখা করতে চাইল না কেন? জানি না কেন। তবে পরদিন আমি বিষয়টা নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম। আমাকে দেখেই চেয়ারম্যান সাহেব একদম কেঁদে দিলেন, হাও মাও করে কান্না। কাঁদতে কাঁদতে বললেন, এই বয়সের একটা মেয়ে, কি এমন দুঃখ, এইভাবে গলায় দড়ি দিয়ে মারা গেল মাস্টার সাহেব। আপনারা স্কুলে বাচ্চা কাচ্চাদের পড়ান, এত এত হোমওয়ার্ক দেন, পরীক্ষা নেন, কে কত নাম্বার পায় পরীক্ষায় সেটা দেখেন, কিন্তু তাদের কার মনে কি চলতেছে সেটা দেখেন না। এমন হইলে হবে? খালি ক্লাসের বই পড়লেই হবে না, সাথে তাদের মানসিক অবস্থাটাও দেখতে হবে। কে কি ভাবছে, কে কি করছে, এগুলো খেয়াল না করলে হবে? হবে না। তাছাড়া শিক্ষক তো শুধু শিক্ষকই নয়, সে ছাত্রছাত্রীর গার্ডিয়ানও। গার্ডিয়ান না? আপনি কি বলেন? আমি রকিবের প্রসঙ্গটা তুলতে যাচ্ছিলাম, এবং সেই প্রথম আমি নুরুল মোল্লার আসল চেহারাটা দেখলাম।
তিনি প্রায় সরাসরি হুমকিটা দিলেন আমাকে, স্পষ্টত জানিয়ে দিলেন রাকিবের বিষয়ে আর কোনো কথা তিনি শুনতে চান না, কোনো উচ্চবাচ্চাও না। এমনিতেই নাকি পুলিশ বিষয়টা নিয়ে সন্দেহ করছে, নানাভাবে খোঁজখবরও নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে রাকিবের বিষয়টা পুলিশের কানে গেলে বিপদ। তিনি চান না এ বিষয়ে পুলিশ কিছু জানুক। আপনি কি করলেন তারপর? আমি আর কি করব? অসহায় ভঙ্গিতে আজিজ মাস্টার, আমি তো ওই একটাই পারি, উল্টাপাল্টা কিছু ঘটলেই রাতের পর রাত ঘুম হয় না আমার, কিছু খেতে পারি না, গলার কাছটায় কী যেন দলা পাকিয়ে থাকে। এবারও তেমন হাওয়া শুরু করলো। চোখ বন্ধ করলেই কোহিনূরের কান্নাজড়িত অসহায় মুখটা চোখের সামনে ভাসে, আর মনে হয় ওইটুকু একটা মেয়ে কোন সাহসে এইভাবে নিজেকে নিজে খুন করে ফেলল। আমি তো পারি না, অত সাহস তো আমার নাই। ওইটা সাহস না, দুঃসাহস। মানুষ দুই কারণে দুঃসাহসী হয়ে ওঠে, ভয়ে আর শক্তিতে। সে ভয়ে দুঃসাহসী হয়ে উঠেছিল। আমি এটাও ভাবছি, কতটুকু ভয় পেলে অতটুকু একটা বাচ্চা মেয়ে নিজের জীবনটা এইভাবে শেষ করতে পারে। এই এত বছরের জীবনেও তো আমি কোনো সাহসে বা ভয়ে আত্মহত্যার সাহস করতে পারি নাই। এই বয়সে এখনও বাঁচতে ইচ্ছা করে, মৃত্যুকে ভয় লাগে, অথচ ওইটুকু একটা মেয়ে। পরদিন ভোরে উঠে আমি স্থানীয় থানায় গেলাম। থানার ওসি সব শুনে হাসলেন, বললেন, মাস্টার সাহেব, আপনি মান্যগণ্য লোক, এমন কিছু করবেন না যাতে মান সম্মান না থাকে। মানে? আসাদ একটু অবাকই হলেন। আজিজ মাস্টার অসহায় ভঙ্গিতে বললেন। ওসি সাহেব বললেন, নুরুল মোল্লা সাহেবও মান্যগণ্য লোক, আপনিও গণ্যমান্য লোক। এখন তার ছেলের বিরুদ্ধে যদি আপনি এমন অভিযোগ করেন, তাইলে বিষয়টা ভালো দেখায় না, কারণ বিষয়টা চেয়ারম্যান সাহেবের মান সম্মানের সাথে জড়িত, তাই না? আর আপনারই যদি একজন আরেকজন পিছনে লাগেন, তখন আমরা কি করব বলেন? আচ্ছা, আপনি কি করলেন? আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। বরং শেষের দিকে যেন খানিক উগ্রই হয়ে উঠলেন ওসি সাহেব। আমাকে একভাবে ধমকের গলায় বললেন, আজ জানতো স্যার, বহুত কাম জমে আছে। আপনার মতো ক্লাস ঘুমিয়ে ঘুমিয়ে আরামের জীবন পার করলে তো আমাদের চলবে না। আমাদের দিন রাত জেগে চোর ডাকাত ধরে আপনাদের আরামের ঘুম ব্যবস্থা করে দিতে হয়। আমি তারপরেও বললাম, আপনি আমার কথা বিশ্বাস করেন ওসি সাহেব? আপনি চাইলে আমি দু একজন সাক্ষী প্রমাণও জোগাড় করতে পারি।